হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো আজকে তাদেরকে আমি ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ থেকে তোমাদের আজকে আমি বোঝাবো এবং দেখিয়ে দেবো কোন কোন জায়গা থেকে ভালো করে আর কি পরীক্ষাতে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো দেখিয়ে দেবো প্লাস বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন নিজেদের পাঠ্য যে বই সেটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চটপট প্রত্যেকে বইটা খুলে বসো এবং আমার বলা কথাগুলো মন দিয়ে শোনো। ঠিক আছে, তো দেখো ভূমিরূপ ভূমিরূপ চ্যাপ্টারের প্রথম পাতাতে একদম মিডিল বরাবর দেখো রয়েছে যে তোমার বাড়ির আশেপাশের অঞ্চলটা কি এই ছবিগুলোর কোনোটার মতো। অর্থাৎ ছবিতে দেখো তিনটে ছবি রয়েছে, একটা বরুণার ছবি, একটা সোহার ছবি, একটা এলিনার ছবি। তিনজন তিনটে ছবি এঁকেছে, তিনটে ছবি কিন্তু তিন রকম জায়গার। বুঝতে পারছো? তাহলে এই তিন রকম জায়গার মধ্যে তোমার বাড়ির আশেপাশের অঞ্চলটা কোনটার মতো। আমাদের এই পৃথিবীর ওপরটা সব জায়গায় কিন্তু একই রকম নয়। তোমরা প্রত্যেকেই জানো, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও বা নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যকেই বলা হচ্ছে ভূমিরূপ। তাহলে বোঝা গেল ভূমিরূপ বলতে কি বোঝায়, যে পৃথিবীর উপরিভাগটা সব জায়গায় কিন্তু সমান নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল। তো পৃথিবী পৃষ্ঠের এই ভূমির এই বৈচিত্র্য যেটা, সেটাকেই বলা হচ্ছে ভূমি রূপ। ভূমির এক একটা রূপকেই একসঙ্গে বলা যায় ভূমিরূপ। বোঝা গেল? এই ভূমিরূপ তাহলে কত রকম বোঝা গেল? তিন রকম আমরা দেখতে পেলাম। কি কি? উঁচু নিচু বলতে সেটা পর্বত, ঢেউ খেলানো যেটা সেটা মালভূমি, আর যেটা প্লেন একদম সেটা হচ্ছে সমভূমি। তাহলে ভূমিরূপের কভাগ, ভূমিরূপ পৃথিবীতে তিন রকমের, একটি পর্বত, মালভূমি, সমভূমি। গোল গোল করে দেখানো রয়েছে এবং হাইলাইট করা রয়েছে। তোমরা নিজেদের বইতেও কিন্তু এটা দাগ দিয়ে রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলে এসো তার পরের পাতাতে। বলছে ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয় কেন। এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমাদের পৃথিবীতে এক এক রকম জায়গা আমরা দেখতে পেলাম, কিন্তু এক এক জায়গা এক এক রকম নয় কেন। বলছে পৃথিবীর ওপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুরকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া, আর অন্যটা হলো বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল? আচ্ছা, তাহলে পৃথিবী যে সব জায়গায় একরকম নয় কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। এটা কিন্তু 2 নম্বর জন্য আসতে পারে, এটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, তারপর দেখো একটা রয়েছে, জানো কি তুমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছো সেটা স্থির নয়। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু স্থির নয়। ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে, অর্থাৎ কাঁপছে। ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায়, অনেকটা সেই রকম পাত দিয়ে কিন্তু আমাদের ভূপৃষ্ঠ তৈরি। ঠিক দেখো ডান দিকে একটা ছবি দেওয়া রয়েছে, সেখানে দেখো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, মহাদেশ ও মহাসাগরগুলো এই পাতগুলোর উপর রয়েছে। অর্থাৎ মহাদেশগুলো রয়েছে আর মহাসাগরগুলোও কিন্তু পাতের উপরেই রয়েছে। ঠিক আছে, আর এই পাতগুলো একটা থেকে একটা থকথকে স্তরের ওপর ভাসছে। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে আসে, ধাক্কা খায়, আবার কখনো কখনো দূরে সরে যায়। তখন ভূ আলোড়নের সৃষ্টি, অর্থাৎ কম্পনের সৃষ্টি হয়। এটা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি এরকম ভূমিরূপ কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে পর্বত, মালভূমি, সমভূমিরূপ সৃষ্টি হওয়ার কারণ এটাই। ঠিক আছে, এই পাতগুলোর জন্য। আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের উপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় করছে, উচ্চতা কমিয়ে দিচ্ছে, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপ বৈচিত্র্য তৈরি করছে। বোঝা গেল? যেটা তোমরা আস্তে আস্তে আরো ডিটেলসে পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী ক্লাসে তোমরা জানবে। ঠিক আছে, এরপর চলে আসো নিচের দিকে। দেখো রয়েছে এই যে পর্বত আমরা দেখলাম, সেই পর্বতের এখান থেকে ডিটেলস রয়েছে। অর্থাৎ আমাদের ভূমিরূপ 3 রকমের, পর্বত, মালভূমি, সমভূমি। এখান থেকেই রয়েছে পর্বত। সেই পর্বতে হয়তো হেডিংটা করেনি, বাট এখান থেকে কিন্তু পর্বত শুরু হচ্ছে। বলছে পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা বা আকৃতির অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য। এ কারণে হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচল চূড়াযুক্ত হয়। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সুচালো নয় আর কি। উৎপত্তি অনুযায়ী পর্বত 3 প্রকারের হয়। ঠিক আছে, পর্বতের প্রকারভেদটা মনে রাখবে। ঠিক আছে, তো পর্বত কত রকমের হয়? 3 রকমের। কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। পরের পাতাতেই পাবে। তো এখানে এগুলো ভালো করে পড়ে রাখবে, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, এগুলো সবই কিন্তু ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ছে। পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে বা এমসিকিউ আকারও দিতে পারে যে কোনগুলো ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তাই এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এরপর চলে এসো স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি?
না, আরেক ধরনের পর্বত হচ্ছে স্তূপ পর্বত, যেটা কিনা ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এবং এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ হচ্ছে কয়েকটি স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, মনে রাখবে। তাহলে পর্বতের শ্রেণীবিভাগ যদি আসে তোমাদের কিন্তু এইভাবেই ডিটেলসে বড় প্রশ্নের আকারে লিখতে হবে। তারপর রয়েছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কি না, অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে সে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি করে, যাকে বলা হয় আগ্নেয় পর্বত। কি কি না, ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এগুলো হচ্ছে সব আগ্নেয় পর্বতের উদাহরণ। বোঝা গেল? তাহলে এই পাতাতে তোমরা বড় প্রশ্ন কি পেলে, পর্বতের শ্রেণী বিভাগ করো, সেই পর্বতের শ্রেণীবিভাগ করার সঙ্গে সঙ্গে কয়েকটা করে উদাহরণ। এটা কিন্তু বড় প্রশ্ন। আর শর্ট কোশ্চেন আসতে পারে যে ইতালির ভিসুভিয়াস কি পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ভঙ্গিল পর্বত। তখন তোমাকে লিখতে হবে ইতালির ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত। বুঝতে পারলে? এইগুলো হচ্ছে প্রশ্ন। ডান দিকে দেখো একটা বক্সের মধ্যে রয়েছে পর্বত কি, তার ঠিক নিচে চলে আসো, দেখো পর্বত উপত্যকা বলতে কি বোঝো, আর রয়েছে পর্বত শ্রেণী কি, পর্বত গ্রন্থি কি। এগুলো একবার পড়ে নিও। ঠিক আছে, এইগুলো তোমাদের প্রশ্ন। ভূগোল বই যা আছে যদি একটু দেখে পড়ো, তোমাদের কিন্তু কোনো হেল্পার বইয়ের প্রয়োজন হয় না। কিন্তু আমি তোমাদের বলে রাখছি, এই পড়াটার পরে আমি তোমাদের ভূগোলের হেল্পার বইতে সাজেশন প্রশ্ন আমি দেখিয়ে দেবো, অবশ্যই আমি দেবো। কিন্তু যারা আমার এই পড়াটা দেখছো, তারা যদি শুধুমাত্র এই বইটাই ফোকাস করে পড়ো, তারাও কিন্তু ভূগোলে ফুল মার্কস পাবে। আর হ্যাঁ, বলে রাখছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু পরীক্ষাটা এবার হবে 50-এর মধ্যে। প্রথমটা দিয়েছো 30-এ, সেকেন্ড হবে 50-এ। সুতরাং বুঝতেই পারছো কতটা খুঁটিয়ে পড়তে হবে। আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের কোনো বই এক্সট্রা পড়ার দরকার হবে না। কারণ পরীক্ষাতে মাস্টার বা স্যার যেখান থেকে প্রশ্ন সিলেক্ট করুক না কেন, বইয়ের বাইরে কিছু করবে না। ঠিক আছে, তাই যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে পড়ো। তার ঠিক পরের পাতায় চলে এসো, দেখো রয়েছে মালভূমি। ঠিক আছে, মালভূমি করার আগে উপরে দেখো একটা বক্সের মধ্যে রয়েছে কিছু পর্বতের নাম এবং সেটা কোন কি পর্বত এখানে অ্যান্সার করে দেওয়া আছে, একবার দেখে নিও। ঠিক আছে, এটা আর পড়ছি না। এরপর চলে এসো মালভূমি অঞ্চল কি। মালভূমি অঞ্চলের মধ্যে যেগুলো ভাগ রয়েছে, প্রথমে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, তারপর রয়েছে মহাদেশীয় মালভূমি, লাভা গঠিত মালভূমি, দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি। তো এই হচ্ছে মালভূমির প্রকারভেদ। তার বাদিকে দেখো, মানে একটু ডান দিকে দেখো রয়েছে মালভূমি কাকে বলে, এখানে সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে। এবং মালভূমির মতো অনেকটা, মানে মালভূমি অনেকটা যেহেতু পড়ার টেবিলের মতো হয়, তাই মালভূমিকে অনেক সময় টেবিল ল্যান্ড বলে জানা যায়। ঠিক আছে, বুঝতে পারলে? মালভূমি কাকে বলে? 300 মিটারের বেশি উঁচু, মানে সাধারণত 300 মিটারের বেশি উঁচুটা হয়। ঠিক আছে, বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিক খাড়া ঢাল আছে এবং এরকম ভূমিরূপকে মালভূমি বলা হয়। এভাবে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর মালভূমির বৈশিষ্ট্য রয়েছে। আর মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়, 2 নম্বর জন্য ইম্পর্টেন্ট করবে। বাদে চলে আসে পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে উদাহরণ কি হবে, তিব্বত মালভূমি, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম মালভূমি, মনে রাখার চেষ্টা করবে সঙ্গে তার উচ্চতা সহ। তারপর রয়েছে মহাদেশীয় মালভূমি, তারপর রয়েছে লাভা গঠিত মালভূমি, তার নাম হচ্ছে মালব। ঠিক আছে, এটা হচ্ছে মালব, হচ্ছে একটি লাভা গঠিত মালভূমি। মানে উদাহরণগুলো মনে রাখবে, এখানে শুধু উদাহরণগুলো মনে রাখাটাই ইম্পর্টেন্ট। আর ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে কি পড়বে, পামির। ঠিক আছে, পামির মালভূমি হচ্ছে একটা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ছে, যেটা কিনা ছোটনাগপুর মালভূমিতে রয়েছে। ঠিক আছে, ওকে, যাকে বলা হয় পৃথিবীর ছাদ। ছোটনাগপুর মালভূমি কিন্তু এই ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা একটু পড়ে নিও, যেগুলো হাইলাইট করা আছে একবার দেখে নাও। অবশ্যই উচ্চতাটা সমেত পড়বে। ঠিক আছে, পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবেই, বলতে পারো। তারপর চলে আসে সমভূমি। সমভূমি কাকে বলে, ডান দিকে দেখো রয়েছে খুব সুন্দর করে, কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। ঠিক আছে, সমভূমির বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এগুলো ডিটেলস একবার পড়ে নিও, একবার শুধু রিডিং পড়বে। ঠিক আছে, এগুলো অতটা মুখস্থ করার প্রয়োজন নেই। শুধু মনে রাখবে পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি, এগুলো হচ্ছে সমভূমির প্রকারভেদ। ঠিক আছে, মনে রাখবে। এরপর যেটা বড় প্রশ্ন মনে করে এখান থেকে আসবেই, 5 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব কি। অর্থাৎ এই যে 3 রকমের ভূমিরূপ তোমরা দেখলে, পর্বত, মালভূমি, সমভূমি, এই 3 রকমের ভূমিরূপের আমাদের জীবনের সঙ্গে কি প্রভাব। দেখো পরের পাতাতে সুন্দর করে অ্যান্সার করে দেওয়া। দেখো পাতা নম্বর 44-এ দেখো রয়েছে, প্রথমে রয়েছে পর্বতের কি আমাদের জীবনে প্রভাব, তারপর রয়েছে মালভূমির, তারপর রয়েছে সমভূমির।
ঠিক আছে, 3টে কালার করে 3টে বক্সের মধ্যে 3টে ভূমিরূপের প্রভাব আমাদের জীবনে ডিটেলসে বলে দিয়েছে। দেখো, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়েছে, আর এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। তাহলে পর্বত থাকাটা আমাদের জীবনে কতটা জরুরি নিশ্চয়ই বুঝতে পারছো। বোঝা গেল? জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমে ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে, তাই না? তাহলে ঠান্ডা হাওয়াটা কিন্তু আমাদের ভারতে চলে আসতো। শীতকালে ভারতের উত্তর দিক থেকে আসা সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় কিন্তু ভারতের শীতের তীব্রতা কমিয়ে দিচ্ছে। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষও করা যায়। পার্বত্য অঞ্চলে খরস্রোত নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। ঠিক আছে, তাহলে দেখ কত আমাদের হেল্প করছে। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে, যেমন পর্বতের শিলা, বড় বড় পাথর, সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগছে। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো। পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। ঠিক আছে, এই 4-5টা করে পয়েন্ট লিখে দিলেই হবে। এবার হচ্ছে মালভূমি। বেশিরভাগ বড় বড় মালভূমিগুলো প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করা অনুকূল পরিবেশও সেখানে পাওয়া যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ হয়। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়, এটা খুব একটা ভালো হয় না চাষবাস। আর তারপর রয়েছে সমভূমি, পিঙ্ক কালার বক্সটা রয়েছে। দেখো, পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। বোঝা গেল? অর্থাৎ আমরা যেখানে বসবাসটা করছি এটা তো সমভূমি অঞ্চল, তাই না? একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই কিন্তু গড়ে উঠেছে। বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই কিন্তু সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সবকিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, অর্থাৎ জনসংখ্যা বেশি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের ভূমিরূপের পুরো চ্যাপ্টারের সাজেশন তথা প্রশ্নোত্তর পর্ব। বোঝা গেল টেক্সট থেকে? তো যেবার যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই বলি, কোনো অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্টে জানাবে, নির্দ্বিধায় জানাবে। ঠিক আছে, তোমাদের নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টার রিলেটেড শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন আমি হেল্পার বই থেকে তোমাদের দিয়ে দেবো আলাদা করে। কোনো চিন্তা করো না। কিন্তু আমি যে পড়াটা আজকে পড়ালাম প্রত্যেকে কিন্তু বাড়িতে বই খুলে পড়াটা পড়বে। ঠিক আছে, আমার পড়াটা শোনার পর নিজেরা আবার পুনরায় বইটা কিন্তু পড়বে। তখন দেখবে পড়াটা আরও ভালোভাবে তোমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।